ফিরে এলাম ব্রেকের পর কথা ও কবিতা স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছে যিনি, তার কবিতা তো আপনাদের নিশ্চয়ই ছুঁয়ে যাচ্ছে, কেমন লাগছে জানাবেন অবশ্যই। আপনারাও যদি কথা ও কবিতা স্টুডিওতে আমাদের সঙ্গে আড্ডা দিতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। ফিরে এলাম আবারও সেই যার জন্য আমাদের আজকে আড্ডা। এবার একটু গল্প করি, সেটা হচ্ছে গিয়ে তোমার তো কবিতার জার্নিটা শুনলাম কিভাবে। এখন কবিতা চর্চা শুধু শেখা বা নিজে না পারফরমেন্সও করো, মানে মঞ্চ উপস্থাপনা বা? মঞ্চ খুব বেশি করি না, দু একটা করি, অল্প অল্প স্বল্পই করি। এবছর থেকেই একটু শুরু করেছি। এতদিন করলে মানে সেই অনুভূতিটা কিরকম লাগে বলো? সেটা তো অবশ্যই ভালো অনুভূতি, এবং অনুভূতিটা তুমি একরকম ভাবে একটা কবিতাকে, সেটাই বলতে চাইছিলাম, এবং আমি একরকম ভাবে নিচ্ছি, সেটা আমি আমার কণ্ঠে প্রকাশ করছি। তুমি কারণ সব কবিকে তো আমরা ছুঁতে পারছি না, কবিতায় ছুঁই, মানে সরাসরি সশরীরে তো আমরা ছুঁয়ে তার লেখার যে ভাবনা সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না। আমরা যখন যে পরিস্থিতিতে পড়ি তখন সেটা তার মতন করে, আমার মতন করে, আমি মতন করে তার ছবিটা আঁকার চেষ্টা করি। অবশ্যই। এবারে কি শোনাবে বলো? এবারে যেটি শোনাবো কবি তাসলিমা নাসরিনের বঙ্গদেশ। এটা শোনানোর একটা কারণ হচ্ছে, আমরা বাংলাদেশি, আমার জন্ম এখানে, কিন্তু আমার বাবা মায়েরা অনেক বছর আগে যে চলে এসছেন, ছোটবেলা থেকে আমরা দেখেছি যে তারা যে ছেড়ে এসে যে খুব একটা সুখে নেই, মানে তাদের মনটা সেখানেই পড়ে থাকে সব সময়। ঠাকুমা, দাদু, আমার বাবা মা, তাদের মুখে শুনি সব সময়, সেখানকার গল্প শুনি। তো এই গল্পটা শুনতে শুনতে এই কবিতাটা পড়ে আমি ভীষণ রিলেট করতে পারি আজকে তাদের সবার জন্য। এবং যারা বাংলাদেশ থেকে চলে এসছেন বা অন্য জায়গা থেকে চলে এসে এখানে নতুন করে শুরু করেছেন, তাদের সেই ছেলেবেলার কথাগুলো তো তারা ভুলতে পারেন। তো সেইটা কবি তাসলিমা নাসরিনের বঙ্গদেশ। একটি দেশ ছিল সুজলা সুফলা, দেশের মানুষেরা সোনালি ধান যেমন হাওয়ায় তুলত, তেমনি দুলত নতুন পিঠে পুলির দিনে। একটি দেশ ছিল শরতের মেঘ আকাশে মেলা বসালে সেও বসাত মেলা সুখের, মাটির গন্ধের সঙ্গে মিশে মাটিতে। একটি দেশ ছিল আম কাঁঠালের, বর্ষার জলে কাক ভেজা ঘরে ফিরে তীর তীর কেঁপে উঠবার, কুয়াশা কাটা রোদে গা পোহাবার দেশ। একটা দেশ ছিল আমাদের পূর্বপুরুষের। এই ভালোবাসাবাসীর দেশটিকে হঠাৎ কারা যেন দুটুকরো করে চলে গেল। যারা দুটুকরো করল তারা দেশের মানুষের লাউয়ের ডগার মতো লকলকে স্বপ্নের গোড়া ধরে দিল টান, ঝাঁকুনি দিল দেশটির শিকড় ধরে। কে যে কোথায় ছিটকে পড়ল, কে যে মরল, কে যে বাঁচল, তার হিসেব মিলল না। দেখা গেল বিক্রমপুর থেকে গিয়ে পড়ল গড়িয়াহাটার মোড়ে, বর্ধমান থেকে কেউ ফুলতলি গ্রামে, যশোর থেকে কেউ গেল হাওড়ায়, নেত্রকোনা থেকে রানাঘাটে, মুর্শিদাবাদ থেকে ময়মনসিংহে। ভরা ফুলের বাগানে বুনো ষাঁড় ছেড়ে দিলে যা হয় হলো। দুটুকরো দেশ বাড়িয়ে আছে পরস্পরের দিকে তাদের তৃষ্ণার্ত হাত, আর এই হাতের মাঝখানে দাঁড়িয়ে আছে মানুষেরই বানানো ধর্মের ক্লেদ, কাঁটা তার। কোথাও গিয়ে আমরা থেমে গেলাম, মনে হলো সত্যিই তো, মানে কিছু কবিতা আছে না, সেখানে অনেকখানি দীর্ঘশ্বাস থাকে, মানে হঠাৎ করে কথা বলা যায় না। মানে এই কবিতাটাও সেই রকমই একটা বার্তা গোটা কবিতা জুড়ে। তো এবারে দিদি একটু অন্য স্বাদের তো পাবো নিশ্চয়ই, একটা অনেকক্ষণ আমাদের একটা ঠান্ডা ঠান্ডা তোমার মানে চেহারা, তোমার বাচনভঙ্গি সবকিছুর সঙ্গে একটা শান্তি শান্তি ব্যাপার কাজ করছে, কিন্তু এবার একটু কি চনমানি কিছু শুনবো?
তাই না? একটু তালির কিংবা একটু প্রেমের কি শোনাবে বলো? আমি তো জানি না। তুমি প্রতিবাদের বলি? প্রতিবাদ, হ্যাঁ তা হোক। প্রতিবাদের তো কবি মণিভূষণ ভট্টাচার্যের কবিতা মন্টুর জীবনটা বলি। এই মরা শহরেও পাতা গজায়, ফুল ফোটে, প্রজাপতি ওরে, সোনালি রোদে ভরে ওঠে দু একটা মিষ্টি ফল খুব উঁচুতে। দুপুরে রাস্তা করে একটা নেড়ি কুত্তার সভাপতিত্বে কাকেরা যখন অধিবেশন চালায়, বাবুদের ছেলেরা লম্বা জুলপি, দোকানে বাঁধানো খাতা, ডান হাতে ঘড়ি আর বাঁ হাতে সিগারেট নিয়ে মা লক্ষ্মীর চোরাই সিন্দুক থেকে বেরিয়ে মা সরস্বতীর ফর্সা পায় তিল মাখায়, তখনই মন্টুর হাত থেকে কাচের গ্লাসটি ঝরে পড়ে। কালীপদ কোমরের কষিটা আঁট করতে করতে চেয়ার থেকে উঠে এসে বেদম একটা লাথি ছাড়ে মন্টুর পাছায়। চামচেটা প্লেটে নামিয়ে রেখে অমৃত বাজার থেকে আলহাদি আঁখি তুলে চশমা খুলে ঠোঁটের কোণা থেকে জিভের ডগা দিয়ে আল গোছে অমলেটের কুচিটুকু সুরুত করে টেনে নিয়ে অধ্যাপক বলেন, আহ কালী, অত জোরে মারো কেন? তবে যাই বলো, পোলট্রি ডিমে কিন্তু তেমন টেস্ট নেই। মন্টু ভাঙা ডিমের খোলা, পচা চা পাতা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফুসলানি আর আনন্দবাজারের সম্পাদকীর ওপর হুমড়ি খেয়ে কোঙায়। দু চোখের জল গাল বেয়ে নেমে আসে। আয় মন্টে হারামজাদা, অ্যাক্টিং রাখ, ওঠে রুটি কাট। মন্টু রুটি কাটে। 1/4 পাউন্ড রুটি মাঝখানে কেটে সেঁকে দুধের সর মাখিয়ে ডিএম নাথবাবুকে দেয়। ডিএম অর্থাৎ দেবেন্দ্র মোহন মালগাড়ি নিঃসৃত লোহার রড বেচে লাল, এখন পৌরপিতা। ভোর 5টায় উনুন ধরিয়ে বাসি ঘুগনির হাঁড়িটা চাপিয়ে মন্টু ঘুম চোখে বাসন মাজে। লালগোলা থেকে সদ্য নামা ঝুড়ি যায় বাজারে, বরফের মধ্যে মাথা গুঁজে ল্যাজ উঁচিয়ে দিয়ে ইলিশের জ্বলন্ত ছায়া, এবং সামনের দোকানে সুতোয় ঝোলা আপেলের দিকে চোখ রেখে মন্টু ডিশ কাপ ধোয়। একে একে বাবুরা আসেন। আনন্দবাজার এবং অমৃতবাজার টেবিল থেকে টেবিলে ওড়ে। লম্বা ছুরিটা ময়লা ন্যাকড়ায় দুবার ঘষে নিয়ে মন্টু 4 হাতে রুটি কাটে। একটাতে শর্মা খায় আড়তদার কেশববাবুকে দেয়, অন্যটাতে শর্মা খেয়ে শ্রমিক নেতা দীনবন্ধুকে, মাখন মাখায় হেডমাস্টার বিপ্লববাবুকে, শর্মা খেয়ে রিপোর্টার তরুণ মুখুজ্জিকে, দুধেশ্বর নন্দীবাবু, মাখন তলাপাত্র, মাখন ঘোষবাবু, সর সমাজপতি, সর মাখন, সর মাখন, সর মাখন। বাসি পচা ঘুগনি ছাড়া মন্টুর আর কিছুই থাকে না। কিন্তু পাউরুটি কেটে 2 টুকরো করে দুজনকে দিয়ে দিলেও তার হাতে আর একটা জিনিস থাকে। ভারতবর্ষের অন্ধকার আকাশে হঠাৎ লাফিয়ে ওঠা বিদ্যুতের মতন 8 ইঞ্চি লম্বা ঝকঝকে একখানা ছুরি। সাংঘাতিক একটা বার্তা কবিতার মধ্যে, মানে একেবারে দুর্দান্ত, মানে আমার বলার অপেক্ষা রাখে না। যারা শুনছেন তারা নিশ্চয়ই জানাবেন। আমাদের সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি।